চলুন সরাসরি আজকের এই বিশ্লেষণটিতে প্রবেশ করি। আমরা আজ এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে হয়তো আমরা সবাই কম বেশি জানি, কিন্তু এর গভীরতাটা সবসময় উপলব্ধি করি না। বাংলাদেশের বিচার বিভাগীয় সংকট। একটা আধুনিক রাষ্ট্রের মেরুদণ্ডই তো তার বিচার ব্যবস্থা, তাই না? এর কাজ তো নাগরিকদের নিরাপত্তা আর ন্যায্য অধিকার নিশ্চিত করা, কিন্তু আমাদের এই ব্যবস্থাটি এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যে বলা যায় রীতিমতো ধুঁকছে। তো কিভাবে আমরা এই ভয়াবহ জায়গায় পৌঁছালাম, এর পেছনের কারণগুলো কি, আর সবচেয়ে বড় কথা, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা কি আসলে আছে? চলুন আজ এই সব কিছুরই গভীরে যাওয়া যাক। বিচার বিলম্বিত হওয়া মানে বিচার থেকে বঞ্চিত হওয়া, এই প্রবাদটা আমরা সবাই শুনেছি, তাই না? কিন্তু বাস্তবে এর মানেটা কি ভেবে দেখুন। যখন একটা সাধারণ দেওয়ানি বা ফৌজদারি মামলা, যেটা কিনা 1 বা 2 বছরের মধ্যে শেষ হওয়ার কথা, সেটা 10 থেকে 15 বছর ধরে চলতে থাকে। এই অন্তহীন অপেক্ষা শুধু যে ন্যায়ের সংজ্ঞাকেই ম্লান করে দেয় তা নয়, বরং এটা একটা পরিবারকে আর্থিকভাবে তো বটেই, মানসিকভাবেও পুরোপুরি নিংড়ে নেয়। আর এই দীর্ঘসূত্রিতার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই সংখ্যাটি, 46,52,000। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমাদের আদালতগুলোতে এখন ঠিক এতগুলো মামলা পেন্ডিং অবস্থায় ঝুলে আছে। এটা শুধু একটা চমকে দেওয়ার মতো সংখ্যা নয়, এটা আসলে একটা জাতীয় সংকটের খুব বাস্তব চিত্র। এই এক একটা সংখ্যার পেছনে লুকিয়ে আছে এক একটা জলজন্ত পরিবার, এক একটা থমকে থাকা জীবন। বিচারকের অভাব, পুরনো আমলের জটিল আইনি প্রক্রিয়া আর কাঠামোগত দুর্বলতা, সব মিলিয়ে দশকের পর দশক ধরে এই পাহাড় সম জট তৈরি হয়েছে। এই পরিস্থিতি আমাদের একটা খুব কঠিন কিন্তু জরুরি প্রশ্ন করতে বাধ্য করে। একটা আইনি ব্যবস্থা যখন নিজেরই বিশাল ভারে ভেঙে পড়ার উপক্রম হয়, তখন একটা সমাজে আসলে কি ঘটে? যখন বিরোধ মীমাংসার মূল জায়গাতেই তালা পড়ে যায়, তখন কিন্তু রাষ্ট্রের স্থায়িত্ব চরম হুমকির মুখে পড়ে। মানুষ যখন দেখে যে আইনি ব্যবস্থা থেকে তারা বিচার পাচ্ছে না, তখন স্বাভাবিকভাবেই এক ধরনের নৈরাজ্য আর হতাশা তৈরি হয়, যা একটা স্বাধীন রাষ্ট্রের সুশাসনের ভিত্তিকে ভেতর থেকে একেবারে নড়বড়ে করে দেয়। এই পুরো বিচার ব্যবস্থাটা ঠিক কোথায় এসে আটকে আছে, বা বলা যায় দম বন্ধ হয়ে আসছে, সেটা এই পরিসংখ্যানটা দেখলেই একেবারে পানির মতো পরিষ্কার হয়ে যাবে। খেয়াল করুন, অধস্তন বা নিম্ন আদালতগুলো এই বিশাল বোঝার প্রায় ৮৬% একাই টানছে। সেখানে পেন্ডিং মামলার সংখ্যা প্রায় ৩৯,৯৮,০০০। অন্যদিকে হাইকোর্টে মামলা আছে প্রায় ৬,১৬,০০০ আর আপিল বিভাগে ৩৭,০০০। অধস্তন আদালতের এই বিপুল সংখ্যাটা কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে একেবারে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষ কতটা ভয়াবহ আইনি আর প্রশাসনিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন। মূলত এখানেই আসল জটটা পেকে আছে। ১ নম্বর বিষয়, ঔপনিবেশিক শাস্তিমূলক উত্তরাধিকার। বর্তমানের এই বিশাল সংকটকে যদি আমরা সত্যিকার অর্থে বুঝতে চাই, তাহলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। দেখতে হবে ঠিক কোন ভিত্তির ওপর দাঁড়িয়ে আজকের এই আধুনিক আইনি ব্যবস্থাটা তৈরি হয়েছে। আসলে আমাদের বর্তমান বিচার ব্যবস্থার এই শাস্তিমূলক মানসিকতার শিকড় সরাসরি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনে গাঁথা। এই টাইমলাইনটা একটু দেখুন। ১৭২৬ সালে রাজা প্রথম জর্জের সনদ দিয়ে এর প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু। এরপর এলো ১৮৬০ সালের দণ্ডবিধি বা পেনাল কোড, আর শেষে ১৮৯৪ সালের কারাগার আইন। এই আইনগুলো কিন্তু কোনো কল্যাণকর রাষ্ট্রের কথা ভেবে তৈরি হয়নি। এগুলো তৈরি হয়েছিল মূলত স্থানীয়দের শাসন আর দমন করার জন্য, ভয় দেখানোর জন্য। তাদের চোখে স্থানীয়রা ছিল স্রেফ প্রজা, যাদের কন্ট্রোলে রাখা দরকার। তাই এই আইনি কাঠামোতে অপরাধীর সংশোধন বা পুনর্বাসনের কোনো ধারণাই রাখা হয়নি। এই পুরনো গম্ভীর ঐতিহাসিক আদালত ভবনগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় যে উত্তরাধিকার সূত্রে পাওয়ায় বিশাল স্থাপত্য আর আইনগুলো কখনোই আমাদের মতো একটা আধুনিক স্বাধীন রাষ্ট্রের বিপুল জনসংখ্যার জন্য তৈরি হয়নি। ব্রিটিশ আমলে এগুলো বানানোই হয়েছিল শাসকের ক্ষমতা আর গাম্ভীর্য দেখানোর জন্য, যাতে সাধারণ মানুষ ওই বিশালত্ব দেখে ভয় পায়। আর ঠিক এই কারণেই আজকের দিনে একজন সাধারণ মানুষ যখন বিচার চাইতে যান, তখন এই পুরনো ভীতিপ্রদ ব্যবস্থা আর এর আমলাতান্ত্রিক মারপ্যাচ তাদের জন্য সুবিধার চেয়ে বড় বাধাই হয়ে দাঁড়ায় বেশি। ২ নম্বর বিষয়, উপচে পড়া কারাগারের খেসারত। বিপুল মামলার এই জট কিভাবে আদালতের চৌখাট পেরিয়ে জেলের গড়াদের পেছনে এক যন্ত্রণাদায়ক মানবিক সংকটের জন্ম দিচ্ছে, চলুন এবার সেটা একটু খতিয়ে দেখি। ব্যাপারটা রীতিমতো শিউরে ওঠার মতো। আমাদের কারাগারগুলো এখন তাদের নির্ধারিত ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি নিয়ে চলছে।
সারা দেশে কারাগারগুলোর মোট ক্যাপাসিটি যেখানে মাত্র ৪৩,০০০, সেখানে বর্তমানে বন্দী আছে প্রায় ৮০,০০০। কিন্তু এর চেয়েও ভয়াবহ তথ্যটা কি জানেন? এই বিপুল সংখ্যক বন্দীদের প্রায় ৭৬% হল বিচারাধীন বন্দী বা আন্ডার ট্রায়াল প্রিজনার। মানে এদের বিচার কাজ এখনও শেষই হয়নি, আইনিভাবে তারা অপরাধী হিসেবে সাব্যস্তও হননি। ওই যে অধস্থান আদালতগুলোতে বিশাল মামলার জট আমরা দেখলাম, তারই সরাসরি এবং সবচেয়ে করুণ পরিণতি হল এই মানুষগুলো, যারা কেবল একটা শুনানির আশায় বছরের পর বছর কারাগারে আটকে আছেন। উপচে পড়া এই কারাগারগুলোর মানবিক মূল্য আসলে বলে বোঝানো কঠিন। জেলের ভেতরে প্রতিটি বন্দির জন্য বরাদ্দকৃত জায়গা কমতে কমতে এখন মাত্র ১৫ বর্গফুটে এসে ঠেকেছে। ভাবা যায়? আর স্বাস্থ্যসেবার অবস্থা তো আরও করুণ। ৬৮টি কারাগারের মধ্যে ১৩৭টি চিকিৎসকের পদই এখন শূন্য পড়ে আছে। পর্যাপ্ত জায়গা, চিকিৎসার সম্পদের এই যে চরম অভাব, এটা কিন্তু এই প্রতিষ্ঠানগুলোকে সংশোধনাগারের বদলে আক্ষরিক অর্থেই অমানবিক একটা গুদামঘরে পরিণত করছে। আর এর ফলে যা হচ্ছে, ছোটখাটো অপরাধে জড়িয়ে পড়া মানুষগুলো জেলের ভেতরে বড় অপরাধীদের সংস্পর্শে আসছে, নতুন নেটওয়ার্ক তৈরি করছে। সোজা কথায় রেসিডিভিজম বা বারবার অপরাধে জড়ানোর প্রবণতা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে। ৩ নম্বর বিষয়, শরিয়া আইনে বিচার ও সমবেদনা। আমাদের এই পদ্ধতিগত ব্যর্থতার মাঝে উৎস উপকরণগুলো একেবারে ভিন্ন একটি আইনি দর্শনের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়, যা এই অঞ্চলের সংস্কৃতির ইতিহাসের সাথে বেশ গভীরভাবে যুক্ত। ইসলামী আইনি কাঠামোতে হাবস বা আটকের সংজ্ঞাকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন একটা আলোকে দেখা হয়। এখানে বন্দিদশা বা আটকের মূল উদ্দেশ্য হল সমাজের নিরাপত্তার স্বার্থে ব্যক্তির চলাফেরার স্বাধীনতাকে সীমিত করা। এর মানে কিন্তু এই নয় যে একটা মানুষকে চারকোনা একটা বদ্ধ সেলের ভেতর আটকে রেখে নিছক শারীরিক বা মানসিকভাবে কষ্ট দিতে হবে। বরং এটি অনেক বেশি সমবেদনাপূর্ণ একটা ধারণা, যেখানে বন্দীকে সমাজ থেকে আলাদা রাখা হলেও তার মানবিক মর্যাদা কোনোভাবেই ক্ষুণ্ণ করা হয় না, বরং তাকে নিজেকে শুধরে নেওয়ার সুযোগ দেওয়া হয়। এই দর্শনটাকে যদি আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করি, তাহলে দেখব ইসলামী ফৌজদারি আইন মূলত ৩টি সুনির্দিষ্ট ভাগে বিভক্ত। আর এই ভাগগুলো কঠোর প্রমাণের বাধ্যবাধকতা আর সামাজিক কল্যাণের মধ্যে দারুণ একটা ভারসাম্য তৈরি করে। প্রথমটি হল হুদুদ, যার শাস্তিগুলো ঈশ্বর নির্ধারিত এবং এর জন্য প্রমাণের শর্ত অত্যন্ত কঠোর, মানে সামান্যতম সন্দেহ থাকলেও এই শাস্তি দেওয়া যায় না। দ্বিতীয়টি হল কেসাস, যা মূলত ভুক্তভোগীর প্রতিশোধ বা ক্ষতিপূরণ পাওয়ার অধিকার নিশ্চিত করে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় পরিসরটি হল তাজির। এখানেই বিচারককে পরিস্থিতি বিবেচনা করে সমাজ ও অপরাধীর সংশোধনের উপর ভিত্তি করে বিকল্প শাস্তি নির্ধারণের বিশাল একটা ক্ষমতা দেওয়া হয়েছে। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই আইনি দর্শন মানুষের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। এটি নিশ্চিত করে যে রাষ্ট্র যদি ভুল করে কাউকে কারাবাসে পাঠায়, তবে তার জন্য রাষ্ট্রকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এটা কিন্তু ঔপনিবেশিক মডেলের সম্পূর্ণ উল্টো একটা ধারণা, কারণ ঔপনিবেশিক আইনে রাষ্ট্র কখনোই তার ভুলের দায় নিতে চায় না। এছাড়াও অপরাধীদের কেবল বন্দি করে না রেখে সমাজসেবামূলক কাজের মতো বিকল্প শাস্তির ব্যবস্থা করা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের পুনর্বাসনের ওপর এখানে খুব জোর দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত সমাজের স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ৪ নম্বর বিষয়, আধুনিক সংস্কারের পথ। এতক্ষণ তো আমরা ইতিহাস আর দর্শনের কথা বললাম, এবার চলুন আধুনিক সমাধানের দিকে তাকাই। এই বিশাল সংকট কাটিয়ে বর্তমান ব্যবস্থা কিভাবে টিকে থাকার পরিকল্পনা করছে, সেটা এবার দেখা যাক। আশার কথা হল কিছু সুনির্দিষ্ট ও আধুনিক পদক্ষেপ এরই মধ্যে উচ্চ আদালতগুলোতে শেকড় গাড়তে শুরু করেছে। কৌশলগত পরিকল্পনা, প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং মামলা ব্যবস্থাপনা উন্নত করার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট, জেলা আদালত এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর এই যৌথ প্রকল্পগুলোর মূল লক্ষ্যই হল আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে আদালতের কাজে একটা গতি আনা, বিচারকদের প্রশিক্ষণ, কোর্ট ম্যানেজমেন্টের আধুনিকায়ন আর ফাইল ব্যবস্থাপনাকে যুগোপযোগী করার মাধ্যমে দীর্ঘসূত্রিতা কমানোর একটা কৌশলগত ব্লুপ্রিন্ট তৈরি করা হচ্ছে। সামনের উত্তরণের পথটা মূলত নির্ভর করছে ২০২৬ সালকে সামনে রেখে নেওয়া বেশ কিছু আইনি সংশোধনী আর বাধ্যতামূলক মধ্যস্থতার ওপর। যেমন ধরুন, লিগ্যাল এইড সার্ভিসেস দ্বিতীয় সংশোধনী ২০২৫-এর মতো পদক্ষেপগুলো দরিদ্র মানুষের আইনি সহায়তা পাওয়ার পথকে আরও অনেক সহজ করবে।
এর পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআরকে বাধ্যতামূলক করার একটা চেষ্টা চলছে, যাতে জমিজমা বা পারিবারিক ছোটখাটো বিরোধগুলো আদালতেই না গড়ায়, বরং তার আগেই স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে মীমাংসা হয়ে যায়। আদালতের ডিজিটালাইজেশন এবং এই ধরনের আইনি সংস্কার পুরো বিচার ব্যবস্থাকেই একটা বিশুদ্ধ শাস্তিমূলক মডেল থেকে সত্যিকার অর্থে সংশোধনমূলক এবং জনবান্ধব মডেলে রূপান্তরিত করার প্রতিশ্রুতি দিচ্ছে। আর এখানেই আপনাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই। শাস্তির জন্য তৈরি করা একটা পুরনো ব্যবস্থা কি সত্যি কখনো সংশোধনের একটা নিরাপদ আশ্রয় পরিণত হতে পারে? এই যে এত সব সংস্কারের কথা আমরা শুনছি, এর চূড়ান্ত সাফল্য কিন্তু কেবল কতগুলো মামলার জট কমল বা কতগুলো ফাইল ডিজিটাল হলো তা দিয়ে মাপা যাবে না, বরং এই বিচার ব্যবস্থার সাধারণ মানুষের জীবনে, বন্দীদের সংশোধনে এবং সমাজে তাদের সুস্থভাবে ফিরে আসায় কতটা ইতিবাচক পরিবর্তন আনতে পারল তার উপরই নির্ভর করবে আসল সফলতা। আইনি ব্যবস্থা যেন শুধু শাস্তির খাঁচা না হয়ে মানুষের ভুল শুধরে নতুন জীবনের দিশা দেওয়ার কেন্দ্র হতে পারে। আমাদের আজকের এই বিশ্লেষণ শেষে এটাই সবচেয়ে বড় প্রত্যাশা।